আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থ। পদার্থ নিয়ে আলোচনা করব। পদার্থের প্রকারভেদ, পদার্থের অবস্থা এবং অবস্থার পরিবর্তন এবং পদার্থের বৈশিষ্ট্যগুলো। আমরা প্রথমে পদার্থের সংজ্ঞা দেখে নিই। সংজ্ঞা আসলে বৈশিষ্ট্যগুলোকে মিলিয়ে সংজ্ঞাটা তৈরি করা হয়। তাহলে আমরা প্রথমে যাই পদার্থ কয় প্রকার এই আলোচনায়। পদার্থকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন দেখা যাক মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি। যে পদার্থকে ভাঙলে কেবলমাত্র ওই পদার্থই পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন লোহা, লোহাকে আমরা যতই ভাঙি শুধু লোহাই পাওয়া যাবে, এই জন্য লোহা মৌলিক পদার্থ। কিন্তু যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থের কণা পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন ধরা যাক কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডকে আমরা যদি ক্রমাগত ভাঙতে থাকি অবশেষে আমরা একটা কার্বন ডাই অক্সাইডের অণু পাবো যেখানে এক পরমাণু কার্বন এবং দুই পরমাণু অক্সিজেন পাওয়া যাবে। যেহেতু একটা পদার্থকে ভাঙলে আমরা দুইটা মৌলিক পদার্থ পাই, সেজন্য এটা যৌগিক পদার্থ। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যৌগিক পদার্থে যে মৌলিক পদার্থের অনুপাত এটা সব সময় এক থাকবে, একই রকম থাকবে। আমরা দুনিয়ার যে কোনো জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড নিই না কেন সেখানে এক ভাগ কার্বন এবং দুই ভাগ অক্সিজেন থাকবে, অর্থাৎ এক পরমাণু কার্বনের সাথে দুই পরমাণু অক্সিজেন যুক্ত থাকবে। এর মাঝামাঝি আমরা আরেকটা প্রকারভেদ বলতে পারি, সেটা হচ্ছে মিশ্র পদার্থ। আসলে মিশ্র পদার্থের ভাগ না থাকাই ভালো। মিশ্র পদার্থের উদাহরণ কি? বাতাস। বাতাসে কি কি থাকে? বাতাসে থাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং অন্যান্য। আরেকটা থাকে নাইট্রোজেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভাগ 78% নাইট্রোজেন, আর প্রায় 20 ভাগ হচ্ছে বা 21 ভাগ হচ্ছে অক্সিজেন, আর বাকি এক ভাগ হচ্ছে অন্যান্য পদার্থ। এটা আমরা 21 লিখতে পারি। 78 ভাগ নাইট্রোজেন, 21 ভাগ অক্সিজেন এবং অন্যান্য এক ভাগ। কিন্তু আমরা বিভিন্ন সময়ে বাতাস নিয়ে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা করে আমরা হুবহু এই পার্সেন্টেজ পাই না, একটু কম বেশি পাই। আবার আমরা যখন লবণের সাথে মরিচ মিশাই সেটা একটা মিশ্র পদার্থ তৈরি হয়, কারণ লবণ মরিচের মিশ্রণ সব জায়গায় একরকম হয় না। কিন্তু মিশ্রণ আবার দুই রকম হতে পারে, একটা সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব মিশ্রণ। হোমোজেনাস মিশ্রণ যেটা সেটা হচ্ছে শরবত। ধরা যাক আমি শরবত বানাচ্ছি, চিনি দিচ্ছি পানিতে। এই যে চিনিটা ভালো মতো গলে গেলে একটা দ্রবণ তৈরি হবে এবং এই দ্রবণের যেখান থেকে আমি পানি নেই বা শরবত নেই সেখানে সমান পরিমাণ চিনি মিশ্রিত থাকবে, এটা সমসত্ব মিশ্রণ। কিন্তু এটাকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি না, কারণ ওই পরিমাণ পানিতে চাইলে আমি আরো চিনি মেশাতে পারি। আচ্ছা, আমরা প্রকারভেদটা মোটামুটি শেষ করলাম। আরেকবার বলে নিচ্ছি, পদার্থ মূলত দুই প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এর মাঝামাঝি আরেকটা পদার্থকে আমরা বলতে পারি মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে সেই সমস্ত পদার্থ যাদেরকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আর যৌগিক পদার্থ হচ্ছে যেটাকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। অন্যভাবে বলা যায় শুধুমাত্র একই রকম পদার্থ দিয়ে তৈরি বা একই রকম পরমাণু দিয়ে তৈরি পদার্থ হচ্ছে মৌলিক পদার্থ, আর ভিন্ন রকমের পরমাণু দিয়ে তৈরি পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ। এবার আমরা দেখি পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে। মৌলিক পদার্থ, একই রকম পরমাণু দিয়ে তৈরি পদার্থ হচ্ছে মৌলিক পদার্থ। একই রকম পরমাণু তৈরি। আর যৌগিক, যৌগিক পদার্থ হচ্ছে ভিন্ন রকমের পরমাণু, একাধিক পরমাণু দিয়ে তৈরি, ভিন্ন রকমের একাধিক পরমাণু দিয়ে তৈরি, ভিন্ন রকম একাধিক পরমাণু দিয়ে তৈরি।
তাহলে আমরা যদি সংজ্ঞায় যাই, মৌলিক পদার্থ কাকে বলে? একই রকম পরমাণু দিয়ে তৈরি পদার্থকে মৌলিক পদার্থ বলে। যৌগিক পদার্থ কাকে বলে? ভিন্ন রকমের একাধিক পরমাণু দিয়ে তৈরি পদার্থকে যৌগিক পদার্থ বলে। ঠিক আছে। পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়। পদার্থের অবস্থার ক্ষেত্রে আমরা তাপমাত্রার কথাটা অবশ্যই আনবো, কারণ একই পদার্থ ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করতে পারে। আমরা যদি পানির কথা বলি, পানি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় একটি অবস্থাতেই থাকতে পারে। যদি 0 ডিগ্রি হয় এটা বরফে পরিণত হতে পারে, তবে 0 ডিগ্রি তাপমাত্রার পানিও থাকে, বরফ। 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হচ্ছে পানি, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার উপরে হচ্ছে বাষ্প বা গ্যাস। আবার বলছি, পানি তিনটি অবস্থায় থাকতে পারে: 0 ডিগ্রি এবং তার কম তাপমাত্রা যদি হয় সেটা হবে বরফ। তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা পানি হিসেবে থাকে, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করে, এবং বাষ্প অবস্থায় 100 বা তার বেশি তাপমাত্রায় পানি অবস্থান করে। তাহলে পানি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আমরা তিনটি অবস্থা দেখলাম। বেশিরভাগ পদার্থই ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা ধারণ করতে পারে। পানি চক্র, পদার্থের অবস্থার পরিবর্তনের একটা প্রাকৃতিক ঘটনা হচ্ছে পানি চক্র। অর্থাৎ আমরা পানির অবস্থার পরিবর্তন এবং কিভাবে আবার পানিতে পরিণত হয় চক্রাকারে সেটা দেখতে পাচ্ছি। ধরা যাক সারফেস ওয়াটার, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ, পুকুর, নদী, নালা, খাল, বিল, এখান থেকে পানি বাষ্প আকারে উপরে উঠে যায়, বাষ্প। আমরা জানি পৃথিবীর উপরিভাগের তাপমাত্রার চেয়ে অনেক উপরে তাপমাত্রা কমতে থাকে, যত উপরে উঠে তাপমাত্রা ততই কমতে থাকে। যখন তাপমাত্রা কমে সেই বাষ্প আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণায় পরিণত হয়। অনেকগুলো ক্ষুদ্র কণা যখন একসাথে মিলিত হয় তখন বড় আকারে মেঘে পরিণত হয়। সেই কণাগুলো জমে জমে যখন আরো বড় কণায় পরিণত হয় তখন এরা আর বাতাসে ভেসে থাকতে পারে না, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টি আকারে আবার মাটিতে এসে পড়ে। সেই মাটিতে পড়া যে বৃষ্টির পানি সেটা গড়িয়ে গড়িয়ে আবার নদী, নালা, খাল, বিলে জমা হয়, এবং কিছু পানি মাটির গভীরে চলে যায়, যেটা আমরা নলকূপের মাধ্যমে খাবার পানি হিসেবে উত্তোলন করে ব্যবহার করি। আবার সেই নদীর পানি বাষ্প হয়ে উপরে ওঠে, এবং সেই বাষ্প আবার মেঘ হয়, মেঘ আবার বৃষ্টি হয়। এই যে চক্রটা পানি, এটাকে বলা হয় পানির চক্র বা ওয়াটার সাইকেল। পদার্থের বৈশিষ্ট্য: পদার্থের ওজন থাকবে, পদার্থের আয়তন থাকবে, এবং পদার্থ একটা নির্দিষ্ট জায়গা দখল করে অবস্থান করবে, অর্থাৎ কোথাও রেখে দিলে সে জায়গা দখল করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ বল প্রয়োগে বাধা তৈরি করে। অর্থাৎ আমি যদি বল ঠেলা দিই, যেমন এটাকে ঠেলা দিই, সেও কিন্তু উল্টো দিক থেকে আমাকে ঠেলা দিচ্ছে, যে কারণে আর বেশি যেতে পারছি না। আমি দাঁড়িয়ে আছি, আমি বল প্রয়োগ করছি মাটির উপর, একইভাবে মাটি সমান বল প্রয়োগ করছে আমার উপর, সেজন্য আমি দাঁড়িয়ে আছি। আমি যখন চেয়ারে বসি, আমি চেয়ারের উপর বল প্রয়োগ করছি, আবার চেয়ার উল্টো ভাবে আমাকে বল প্রয়োগ করছে, সেজন্য আমি চেয়ারে বসতে পারছি। দেখা যাক বাতাস
এটা পদার্থ কিনা? বল প্রয়োগে। এবার আমরা পদার্থের সংজ্ঞাটা দিচ্ছি। যার ওজন ও আয়তন আছে এবং জায়গা দখল করে, অবস্থান করে এবং সেটা বল প্রয়োগে বাধা দেয়, এরকম কোনো কিছুকে পদার্থ বলে। আবার বলছি, যার ওজন ও আয়তন আছে, জায়গা দখল করে, অবস্থান করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। আমরা দেখি একটা একটা করে ওজন আছে কিনা। এটা কি পদার্থ? হ্যাঁ, এটা পদার্থ, কারণ এটা একটা নির্দিষ্ট ওজন আছে। এটা কি আয়তন আছে? হ্যাঁ, আয়তন তো আছে, এই যে এতটুকু, এতটুকু, এতটুকু। এটা কি জায়গা দখল করে? দেখি তো। হ্যাঁ, জায়গা তো দখল করলো, তাহলে এইখানে অন্য কিছু রাখা যাবে না। এখানে আরেকটা জিনিস আমরা দেখি, একই সময়ে একই স্থানে একই পরিমাণ জায়গা দুটো বস্তু দখল করতে পারে না। মানে হচ্ছে আমি এখন এখানে রাখলাম, এই সময়ে এই পরিমাণ অন্য কোনো বস্তু এখন এইখানে রাখা যাবে না। আরেকটু উদাহরণ দিই, পানি। এক গ্লাস পানি যদি নেই এবং পানিতে যদি আমি কিছু ডুবাই, একটা বড় কিছু ডুবালে বোঝা যাবে, যদি আমি ডুবাই তাহলে পানিটা যতটুকু পরিমাণ ডুববে ততটুকু পরিমাণ পানি উপরে উঠে যাবে, কারণ ওটা জায়গা দখল করবে, নতুন একটা জায়গা। হ্যাঁ, আয়তন বোঝা গেল, জায়গা দখল করে বোঝা গেল। এবার বল প্রয়োগে বাধা দেয়। হ্যাঁ, আমরা তো দেখলাম বাধা দেয়। বাতাস, এটা কি পদার্থ? বাতাসের ওজন আছে? আছে। আমরা বাতাসের ওজন আছে বলেই আমরা ভূপৃষ্ঠে বাতাসটা পাই। যদি ওজন না থাকলে এটা উড়ে অনেক দূর চলে যেত, আমরা শ্বাস নিতে পারতাম না, কার্বন ডাই অক্সাইড পেতাম না। আয়তন, আয়তন যে আছে, আমরা বেলুন ফুলাই বা ওই গ্যাস সিলিন্ডার রাখি, চাপ দিয়ে আয়তন কমিয়ে, তারপর গ্যাস কি জায়গা দখল করে? অবশ্যই জায়গা দখল করে। কিভাবে দেখবো? আমরা বেলুনে যতটুকু ফুলাই, যতটুকু বাতাস দেই ততটুকু ফুলে ওই জায়গাটাতে বাতাস দখল করে রাখে। আবার যদি বাতাসটা বের করে দেই, বেলুনটা চুপসে যায়। এতে প্রমাণ হয় যে হ্যাঁ, বাতাস একটা জায়গা দখল করে। বল প্রয়োগে কি বাতাস বাধা দেয়? হ্যাঁ, দেয়। আমরা বেলুনকে যদি চাপ দেই, ভিতরে বাতাসটা উল্টো আমার হাতের দিকে চাপ দেয়। আমরা যদি পানিতে একটা মগ, খালি মগ উল্টো করে নিয়ে ডুবিয়ে দিই, দেখা যাবে পানির নিচ থেকে কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে, সেটাকে বাতাস। কারণ হচ্ছে বাতাস পানির নিচে থাকতে চায় না, সে উপরের দিকে থাকতে চায়, সেই বাতাসটা ধাক্কা দিচ্ছে। তাইলে বল প্রয়োগে বাধা দেয় পদার্থ। এবং একসাথে আমরা দেখলাম বাতাস এটা একটা পদার্থ। আজকের মতো পদার্থের আলোচনা শেষ করছি।